অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইতিহাস মডেল প্রশ্ন সিলেবাস 2025 সেট নম্বর 1 অষ্টম শ্রেণী ক্লাস 8 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 50 মার্কের পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন এবং বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, তোমাদের এই অধ্যায়ে দেখতে পাচ্ছ যে একটা প্রশ্ন আছে। এই প্রশ্নের যে সিলেবাস সেটা হচ্ছে 4, 5, 6। আমি সিলেবাসটা বলে দিলাম। এই সিলেবাসটা হচ্ছে 4, 5, 6, অর্থাৎ 4 অধ্যায়, 5 অধ্যায় এবং 6 অধ্যায়, 3টা অধ্যায় মিলেই তোমাদের এই সিলেবাস এবং তারা নিরিখেই প্রশ্নটা করা। যাই হোক, আমি সরাসরি প্রশ্নটা দেখাবো। এখানে দেখো, ব্রাইট ফিউচার সায়েন্স কোচিং একটা কোচিং থেকে একটা প্রশ্ন। এখানে দ্বিতীয় ইউনিট টেস্ট 2025, হ্যাঁ, ইতিহাস অষ্টম শ্রেণী, পূর্ণাঙ্গ মার্ক 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। হ্যাঁ, এই 1 নম্বরে টোটাল 10টি প্রশ্ন আছে, 2 নম্বরে 1 মার্ক করে 10, 2 নম্বরে 10টি প্রশ্ন, 3 নম্বরে 2 মার্ক করেছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 4 নম্বরে তিন মার্ক করে দেখা যাচ্ছে 4টি প্রশ্ন উত্তর দেবে, 3, 4, 12 এবং 5 নম্বরে হচ্ছে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5, 2, 10। এই হচ্ছে টোটাল পূর্ণাঙ্গ প্রশ্ন। আমরা যদি প্রশ্নটা একটু বড় করে দেখি, এই দেখো, এই যে একটু বড় করে দেখালাম, 2, 3, 4, 5, সরাসরি উত্তরে চলে যাব 1 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, ঠিক শব্দটি বেছে নিয়ে আবার চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কে? চিরস্থায়ী কর্নওয়ালিস। উপনিবেশ ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল কোথায়? রিসরায়। ঠিক ভুল বেছে নাও। দাক্ষিণাত্যে তুলা চাষের সঙ্গে আমেরিকার গৃহযুদ্ধ বিষয়টি জড়িত ছিল, এটা ঠিক। দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে কি বলে? সম্পদের বহির্গমন। বেমানান শব্দটি খুঁজে বের করো। পণ্ডিত রমাবাই, এটার মধ্যে উত্তর হবে রানী লক্ষ্মীবাই। হ্যাঁ, এবং 6 নম্বর, বাহাদুর শাহ জাফর, নানা সাহেব, তিতুমির, মঙ্গল পাণ্ডে। এটা হচ্ছে তিতুমির বেমানান। এবার কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভের যে মিল সেটা দেখাতে হবে। তাহলে তোমার প্রশ্নটা, হিন্দু প্যাট্রিয়ট, নীল বিদ্রোহ, বাহাদুর শাহ জাফর, শেষ মুঘল সম্রাট এবং রাজা রামমোহন রায়, সতীদাহ বিরোধী আন্দোলন, বিজয়কৃষ্ণ গোস্বামী, ব্রাহ্ম সমাজ এবং সাঁওতাল বিদ্রোহ, সিধু ও কানু। এই হচ্ছে তোমার উত্তরের পর আমরা খ নম্বরের যে টপিকস আছে সেখানে চলে যাব। খতে কি আছে? 1 নম্বরের প্রশ্ন করে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন অন্যতম 2 উৎসাহী ব্যক্তির নাম কি কি? জন শোর এবং ফিলিপ ফ্রান্সিস ছিলেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের 2 উৎসাহী ব্যক্তি। কাদের চাহিদার কথা মাথায় রেখে নীল চাষ করা হতো? ইংল্যান্ডের কাপড় কলে নীলের চাহিদার কথা মাথায় রেখে নীল চাষ করা হতো। কবে ভারতের রেল প্রকল্প সূচনা? 1853 খ্রিস্টাব্দে। ভারতের সম্পদ নির্গমের জন্য ব্রিটিশ শাসন কিসের মতো কাজ করে? হ্যাঁ, ভারতের সম্পদ নির্গম ব্রিটিশ শাসন স্পঞ্জের মতো কাজ করে। কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়? 1829 খ্রিস্টাব্দে। তারপর বাংলা ভাষার প্রথম মাসিক পত্রিকার নাম কি? দিগদর্শন। দিকু কাদের বলা হতো? বহিরাগত মহাজন ও জমিদারের দিকু বলা হতো। নীল দর্পণ গ্রন্থটি কে লিখেছেন? গ্রন্থটি দীনবন্ধু মিত্র। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? গভর্নর জেনারেল লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় ছিলেন। তার ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি? জমিদার সভা। তারপরে হিউমের জীবনীকার কে ছিলেন? হিউমের জীবনীকার ছিলেন ওয়েডারবার্ন। কবে কংগ্রেস সুরাট অধিবেশন হয়েছিল? 1907 খ্রিস্টাব্দে। লাল বালপাল কাদের বলে অভিহিত করা হতো? হ্যাঁ, বিপিনচন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক এবং লালা লাজপত রায়, এদের 3 জনকে লাল পাল বলে অভিহিত করা হতো। কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রোধ করা হয়? 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রোধ করা হয়। এবারে গ বিভাগের প্রশ্ন, সূর্যাস্ত আইন, অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারের রাজস্ব দেওয়ার জন্য একটি নির্দিষ্ট দিন ধার্য করে দেওয়া হয়। ওই নির্দিষ্ট দিনের, হ্যাঁ, সূর্যাস্তের আগে জমিদারকে কোম্পানিকে দেও রাজস্ব মিটিয়ে দিতে হতো, নতুবা জমিদার বাজেয়াপ্ত করে সম্পত্তি বিক্রি করার অধিকার কোম্পানি ছিল। একে সূর্যাস্ত আইন বলে। অবশিল্পায়ন বলতে কি বুঝো? শিল্পায়নের বিপরীত ধর্মী অবস্থাই হলো অবশিল্পায়ন। 1813 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের বাজারের একচিটি অধিকার চলে যায়। সেই সময় ধীরে ধীরে বিভিন্ন ব্রিটিশ পণ্য ভারতে আমদানি করা হতে থাকে। তার ফলে নানা রকম বৈষম্যমূলক প্রতিযোগিতা মুখোমুখি হয়ে ভারতের দেশের শিল্পগুলো কমে ধ্বংস হতে থাকে। ভারতের শিল্প অবলুপ্তির ওই প্রক্রিয়াকে অবশিল্পায়ন বলে। ইলবার্ট বিল বিতর্ক কি? কোনো ভারতীয় বিচারকের ইউরোপীয় অপরাধীর বিচার
বিচার করার অধিকার ছিল না। এই অসাম্য দূর করার জন্য জেনারেল লর্ড রিপনের আইনসভার সদস্য সিপি ইলবার্ট বিচার বিভাগের ক্ষেত্রে অসাম্য দূর করতে একটি বিল আনেন। তাতে বলা হয় ভারতীয় বিচারকরা ইউরোপের অপরাধীদের বিচার করতে পারবেন। এর প্রতিবাদে ইউরোপীয়দের বিদ্রোহ ঘোষণা করেন। এর ফলে বিল যাতে প্রত্যাহার না করা হয় তার জন্য ভারত সভার উদ্যোগে ভারতীয় আন্দোলন শুরু করেন। উভয় পক্ষের এই আন্দোলন ও পাল্টা আন্দোলনের বিতর্ককে ইলবার্ট বিল বিতর্ক বলা হয়। দাদন প্রথা বলতে কি বুঝো? দাদন কথাটির অর্থ অগ্রিম অর্থ প্রদান। পলাশির যুদ্ধের পর থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের কর্মচারী গোমস্তাদের মাধ্যমে দেশীয় তাঁতিদের দাদন বা অগ্রিম অর্থ দিত। কোম্পানির দাদন নেওয়ার ফলে তাঁতিরা তাদের উৎপন্ন দ্রব্য কোম্পানির ছাড় আর কোথাও বিক্রি করতে ছাড়া ক্ষতি স্বীকার করেও কম দামে তারা উৎপন্ন বস্ত্র কোম্পানিকে বিক্রি করতে বাধ্য হতো। এরপর নীল বিদ্রোহ কি? পূর্ব ভারতের নীল চাষের জন্য ব্রিটিশ সরকারের প্রত্যক্ষ উদ্যোগ নিয়েছিল। 1788 খ্রিস্টাব্দে কোম্পানি 10 জন নীলকরকে অগ্রিম টাকা দিয়ে বাংলায় নীল চাষ শুরু করেন। 1829 খ্রিস্টাব্দ পর্যন্ত জমি কেনার বিষয়ে নীলকরদের অধিকার ছিল না, ফলে নীলকররা প্রথমে স্থানীয় কৃষকদের নীল চাষের জন্য রাজি করাতে চেষ্টা করে। তাতে কাজ না হলে জোর করে অগ্রিম টাকা বা দাদন দিয়ে চাষিদের নীল চাষ করতে বাধ্য করত। এর ফলে বাংলার বহু অঞ্চলে নীলকর বা কোম্পানির সঙ্গে কৃষকদের সংঘর্ষ পথ প্রস্তুত হতে থাকে। তাছাড়া ক্রমেই চাষিদের উপর নীল চাষ করার জন্য দমন পীড়ন চলতে থাকে। এর ফলে 1859 থেকে 60 খ্রিস্টাব্দে বাংলায় নীল বিদ্রোহ ঘটে। তিতুমির কিভাবে তার আন্দোলনে সংগঠিত করেছিলেন? তিতুমির ওয়াহাবি মতাদর্শে অনুপ্রাণিত হয়ে বারাসাত নারকেলবাড়িয়া অঞ্চলে ওয়াহাবি আন্দোলনে শুরু করেন। তিনি স্থানীয় জমিদার নীলকর ও ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে সংগঠিত করেন। বারাসাত অঞ্চলে একটি বাঁশের কেল্লা বানিয়ে তিতুমির নিজে বাদশাহ উপাধি নেন এবং ঘোষণা করেন যে কোম্পানি সরকারের শাসন শেষ হয়ে আসছে। 1831 খ্রিস্টাব্দে বারাসাত বিদ্রোহ দমন করার জন্য ব্রিটিশ কাহিনী কামান দিকে বাঁশের কেল্লা ধ্বংস করে দেয়। এরপর ঘ বিভাগের প্রশ্ন, এখানে 6টা প্রশ্ন আছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। রায়বাদ বন্দোবস্ত সম্পর্কে দক্ষিণ পশ্চিম ভারত কোম্পানি শাসন চালু হওয়ার পর ভূমি রাজস্ব আদায়ের বিষয় নিয়ে কোম্পানি নতুন করে পরীক্ষা নিরীক্ষা শুরু করে। সে সময় মাদ্রাজ অঞ্চলে কোনো বড় মাপের জমিদার না থাকায় ব্রিটিশ কোম্পানি ভূমি রাজস্ব বন্দোবস্ত সরাসরি কৃষকের সঙ্গেই করতে চেয়েছিল। মনে করা হয়েছিল যে কৃষক বা রায়াতকে জমির মালিক হিসাবে স্বীকার করে নেওয়া হলেও তাদের উপর জমিদারের অত্যাচারকে এড়ানো যাবে। এই কারণে মামরাজ ও মুম্বাইতে চালু হয় রারতওয়ারি বন্দোবস্ত। এই বন্দোবস্ত চিরস্থায়ী করা হয়নি, তবে এই বন্দোবস্তের শর্ত ছিল রায়তকে ঠিক সময়ে ভূমি রাজস্ব জমা দিতে হবে। উপনিবেশ প্রশাসন জানিয়ে দিয়েছেন যে রায়তকে খাজনা দিতে হবে। অনেক অংশে খাজনার হার ছিল উঁচু, এমনকি প্রাকৃতিক দুর্যোগের ফলে নষ্ট হলেও খাজনার হারে রদবদল হতো না। বাস্তবে জমিতে কৃষকের কোনো মালিকানা প্রতিষ্ঠা পায়নি। রায়তওয়ারি বন্দোবস্তের ফলে কৃষক সমাজে স্থানীয় জমিদারের বদলে উপনিবেশ রাষ্ট্রের অধীনে চলে যেতে থাকে। তারপর উপনিবেশ আমলে কৃষি ব্যবস্থার কোনো উন্নতি হয়েছিল আলোচনা করো। এই প্রসঙ্গে বলা যায় কৃষিজ উৎপাদনের ব্যবস্থার উন্নতি ঘটার জন্য উপনিবেশ শাসকদের তেমন কোনো উদ্যোগ ছিল না। ভারতের কয়েকটি অঞ্চল সেচ ব্যবস্থার উন্নতি ঘটানোর জন্য কয়েকটি খাল খনন করা হয়েছিল। ওইসব অঞ্চলগুলিতে চিরস্থায়ী বন্দোবস্ত না থাকে উপনিবেশ প্রশাসন খাল খননের ফলে জমির খাজনার হার বাড়িয়ে নিতে থাকে। তবে তার সুফল পেত ধনী চাষিরা, কারণ খালের জল ব্যবহারের জন্য উঁচু হারে কর দেওয়ার সামর্থ্য তাদের ছিল না। বাস্তবে গরিব কৃষিজীবীরা চাবি হিসেবে কাজ করত। তাছাড়া জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে খাদ্যশস্য উৎপাদন বাড়েনি। ফলস্বরূপ ভারত দুর্ভিক্ষ দেখা দেয়। কৃষিজ উন্নতি যা হতো তা থেকে যেটুকু লাভ হতো তা যেত বিনিয়োগকারীদের হাতে। ফলে ভারতের বিভিন্ন স্থানে নীল বিদ্রোহ প্রভৃতি দেখা যায়। সাঁওতাল, হুল এবং নীল বিদ্রোহের একটি তুলনামূলক আলোচনা করে। উভয় বিদ্রোহের ক্ষেত্রে হিন্দু প্যাট্রিয়টের কী ভূমিকা ছিল? 1855-56 খ্রিস্টাব্দে সংগঠিত সাঁওতাল বিদ্রোহ সাঁওতালদের এলাকায় দিকু অর্থাৎ জমিদার মহাজন ইউরোপীয় কর্মচারীদের শোষণে অতিষ্ঠ হয় সাঁওতাল বিদ্রোহের পথ বেছে নেয়। তাদের বিদ্রোহ হুল নামে পরিচিত। অন্যদিকে নীলকরদের অত্যাচার শোষণে অতিষ্ঠ হয়ে বাংলার কৃষকগণ 1859-60 সালে বিদ্রোহ ঘোষণা করে। এটি নীল বিদ্রোহ নামে পরিচিত। নীল বিদ্রোহ নেতৃত্বে ছিলেন দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস নামের দুই ভাই। 1863 সালে নাগাদ নীল বিদ্রোহ শেষ হয়ে যায়। সাঁওতাল, হুল এবং নীল বিদ্রোহের মধ্যে কিছু মিল ও অমিল লক্ষ্য করা যায়। উভয় আন্দোলনের মিলগুলো হলো দুটি আন্দোলন 18 শতকের মধ্যভাগে সংঘটিত হয়, দুটোই পূর্ব ভারতে বাংলায় ঘটে। এরপর ধর্ম এবং সমাজ সংস্কার রূপে রাজা রামমোহন অবদান কী ছিল? ঊনবিংশ শতকে বাংলার সমাজ সংস্কারকের মধ্যে প্রধান ছিলেন রাজা রামমোহন।
রামমোহন রায় তিনি যুক্তিসঙ্গত বিচারের দ্বারা হিন্দু ধর্মের সংস্কারের কথা বলেন। তিনি মূর্তি পূজা, পুরোহিততন্ত্র ও বহু ঈশ্বরবাদে নিন্দা করেন। সে সময় কলকাতা ও তার আশেপাশে সতীদাহ প্রথা বজায় ছিল। রামমোহন সতীদাহ প্রথা বন্ধের পক্ষে জোরালো আন্দোলন করেন। তার চেষ্টায় শেষ পর্যন্ত 1829 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিক আইন করেন এই নৃশংস অমানবিক সতীদাহ প্রথা বন্ধ করেন। সম্পত্তিতে নারীর আইনগত স্বীকৃতির ক্ষেত্রে রামমোহন সওয়াল করেন। 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। ওই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ছিল সামাজিক সংস্কার করা। 1828 খ্রিস্টাব্দে আত্মীয় সভা থেকে ব্রাহ্ম সমাজ গড়ে উঠে। এবার শিক্ষা ও সমাজ সংস্কারে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। 19 শতকের বাংলায় প্রায় একক উদ্যোগে শিক্ষা ও সমাজ সংস্কারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শিক্ষা সংস্কারের ক্ষেত্রে তার উদ্যোগ ব্রাহ্মণ ও বৈদ্য পরিবারের পাশাপাশি কায়স্থ ছেলেরা সংস্কৃত কলেজে পড়ার সুযোগ পায়। বিদ্যাসাগরের অনুভব করেছিলেন যে সংস্কৃতের পাশাপাশি ইংরেজি শিক্ষার প্রয়োজন। তিনি বুঝেছিলেন মাতৃভাষা ও ইংরেজির মধ্যে সংযোগ সাধন জরুরি। পাশাপাশি পাঠ্যসূচিতে গণিত চর্চা তিনি অন্তর্ভুক্ত করেন। 1850 এর দশকে ছাত্রদের জন্য বিদ্যাসাগর অনেকগুলো বই লেখেন। সহকারী স্কুল পরিদর্শক হিসেবে বাংলার বিভিন্ন জেলায় বিদ্যাসাগর কয়েকটি মডেল স্কুল তৈরি করেন। তিনি বুঝতে পারছিলেন যে প্রশাসনের তরফে সামান্য অর্থশিক্ষা বরাদ্দ করা হয় তা দিয়ে সমস্ত মানুষকে শিক্ষার আওতায় আনা সম্ভব নয়। তাই শিক্ষা বিষয়ে ব্রিটিশ সরকারের নির্দিষ্ট পরিকল্পনা থাকা উচিত বলে বিদ্যাসাগর মনে করতেন। নারীদের শিক্ষা বিস্তারের জন্য তিনি ব্যক্তিগত উদ্যোগে নিজের খরচে অনেকগুলি মেয়েদের স্কুল তৈরি করেন। বেতন স্কুলে যাতে মেয়েরা পড়তে পারে তার জন্য তিনি চেষ্টা করেন। এরপর বিভাগ, যেটা 3টা প্রশ্ন, যে কোনো 3টা প্রশ্নের উত্তর দিবে। বাংলায় কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল? 1793 খ্রিস্টাব্দে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়। কর্নওয়ালিস আশা করেছিলেন এর মাধ্যমেই জমিদারি স্বার্থ কৃষির উন্নতি দুয়ে নিশ্চিত হবে। তারা ধারণা ছিল জমিদারের অধিকারের স্থায়ী নিরাপদ করা হলে তারা কৃষির উন্নতির জন্য অর্থ বিনিয়োগ করবেন। এই বন্দোবস্তের ফলে জমিদারদের সমৃদ্ধি বাড়লেও কৃষকদের অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। তারা জমিদারের অনুগ্রহ নির্ভর হয়ে পড়েছিল। প্রাক অবিনশী আমলে জমির উপর কৃষকের দখলই সত্য ছিল। জমির উপর কৃষকদের সত্ত্বকে খারিজ করে তাদের প্রজায় পরিণত করা হয়। উঁচু হারে রাজস্ব আদায় করতে গিয়ে কৃষকদের করের বোঝা চাপাতো। তাছাড়া প্রায়ই নানা আছিলায় কৃষকদের থেকে বেআইনি কর আদায় করতো। পাশাপাশি নির্দিষ্ট খাজনা দিতে না পারলে কৃষকদের জমিদারি বাজেয়াপ্ত করার অধিকার জমিদারদের দেওয়া ফলে নানা দিক থেকে চাপে পড়ে কৃষকরা অবস্থার অবনতি হতে থাকে। বাস্তবে চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে দিয়ে কৃষকের অবস্থার পরিবর্তন নয়, ভারতীয় সমাজে অর্থনৈতিক কোম্পানির কর্তৃত্ব দৃঢ় হয়েছিল। এরপর সতীদাহ বিরোধী আন্দোলন বা বিধবা বিবাহের ক্ষেত্রে আন্দোলনের মধ্যে মূল মিলগুলো বিশ্লেষণ করে বিদ্যাসাগর নারী শিক্ষার জন্য কীভাবে চেষ্টা করেছিল। সতীদাহ একটি প্রথা বিরোধী আন্দোলন ও বিধবা বিবাহ চালু হয় সংক্রান্ত আন্দোলন। দুটি আন্দোলনের মধ্যে বেশ কিছু মূলগত সাদৃশ্য ছিল। দুটি আন্দোলনের পরিসমাপ্তি ঘটেছিল আইনের আশ্রয় নিয়ে। ইংরেজ শাসকরা দুটি আন্দোলনের পাশেই ছিলেন। লর্ড বেন্টিং প্রচেষ্টায় সতীদাহ প্রথা রদ হয়। অপরদিকে লর্ড ডালহৌসি ব্রিটিশ সরকার বিদ্যাসাগর প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন পাশ করা হয়। দুটি আন্দোলন এই শাস্ত্রকে তুলে ধরে ব্যাখ্যা করা হয়েছিল, দেখানো হয়েছিল। শাস্ত্রে সতীদাহ প্রথা বলে কোনো কিছু বলা হয়নি। আবার বিধবা বিবাহ যে শাস্ত্রসম্মত তাও বিভিন্ন উদ্ধৃতি দিয়ে দেখানো হয়েছিল। দুটি আন্দোলনের এই পরিবেশ ও পটভূমি দীর্ঘদিন একই রকম ছিল। কুসংস্কারগ্রস্ত প্রথাগুলো দীর্ঘদিন পর্যন্ত মানুষের অন্তরে স্থান করে নিয়েছিল। বিদ্যাসাগর নারীদের শিক্ষার বিস্তারের জন্য বিশেষ সচেষ্ট ছিলেন। স্কুল পরিদর্শক থাকার সময় তিনি মেয়েদের জন্য বহু স্কুল স্থাপন করিয়ে নিয়েছিলেন। এছাড়া তিনি ব্যক্তিগতভাবে মেয়েদের জন্য 20টির বেশি স্কুল স্থাপন করেছিলেন। মেয়েরা যাতে বেতন স্কুলে পড়তে যায় তার জন্য ব্যক্তিগতভাবে তিনি উদ্যোগ নিয়েছিলেন। বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপের পটভূমি কীভাবে তৈরি হয়েছিল? কেন বৈপ্লবিক সন্ত্রাসবাদের অনেক উদ্যোগে ব্যর্থ হয়েছিল বলে তোমার মনে হয়? স্বদেশী আন্দোলনের শেষ দিকে বিপ্লবী সন্ত্রাসবাদী ধারাটি বেশি করে দেখতে পাওয়া যায়। এই ধারার একটি প্রধান ভিত্তি ছিল বিভিন্ন সমিতিগুলো প্রাথমিকভাবে শরীরচর্চার পাশাপাশি বিভিন্ন সমাজ সেবামূলক উদ্যোগে দেখা যেত। এর মাধ্যমে মূলত ছাত্র সমাজের মধ্যে স্বদেশীর ভাবধারা প্রচেষ্টা করা হতো। এই সময় মূলত বিভিন্ন সমিতি কেন্দ্র করে বিপ্লবী পন্থায় ব্রিটিশ প্রশাসনের মধ্যে দিয়ে ত্রাস সৃষ্টির করার প্রচেষ্টায় ধারাটি গড়ে উঠতে দেখা যায়। পাশাপাশি জাতীয় কংগ্রেসের নিবেদন নীতির অসারতা স্পষ্ট হচ্ছিল। অন্যদিকে স্বদেশী আন্দোলনের ফলে ঔপনিবেশ দমনপীড়ন বেড়ে গেছিল। পাশাপাশি 1980 খ্রিস্টাব্দে নাগাদ বিদেশি আন্দোলনের সামাজিকভাবে দুর্বল হয়ে পড়ার ফলে বিপ্লবীদের অনেকে ঔপনিবেশ প্রশাসনকে সন্ত্রস্ত করে ধাক্কা দিতে চেয়েছিলেন। এই পরিস্থিতিতে বিপ্লবী সন্ত্রাসের কার্যকলাপ পটভূমি তৈরি করে। এ সময় বিপ্লবীদের অত্যাচারী ব্রিটিশ প্রশাসক এবং সহযোগী দেশীয় ব্যক্তিদের চিহ্নিত করতে শুরু করেন। তাদের বিরুদ্ধে
বিরুদ্ধে ব্যক্তিগত সন্ত্রাসের পথে বেছে নেওয়া। বস্তুত সে সময় জনগণের সামনে উপনিবেশ বিরোধী আন্দোলনে কোনো কনফ্লিক্টের ফলে সমস্ত সংগ্রামের মধ্যে দিয়ে ব্রিটিশ শাসককুল ত্রাস সৃষ্টি করাকে অনেক অপরিহার্য বলে মনে করেন। উপনিবেশ বিরোধী আন্দোলনের চূড়ান্ত স্বাধীনতা অর্জনের নিরিখে প্রথম পর্বের বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপ খুব একটা সফল হয়নি। বিপ্লবীদের মধ্যে দ্রুত যোগাযোগ ব্যবস্থা, অস্ত্রশস্ত্রের অভাব ছিল, তার উপরে সরকারের কঠোর দমন-পীড়ন নীতির ফলে সন্ত্রাস বিরোধী উদ্যোগ অনেকটাই ধাক্কা খায়। বিভিন্ন বিপ্লবী নেতৃত্বে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড অথবা কারাদণ্ড দেওয়া হয়। প্রয়োজনে এর কারণে অধিকাংশ কর্মসূচি তারা গুপ্ত রাখতে বাধ্য হয়, ফলে বৃহত্তর সামাজিক আন্দোলনের কর্মসূচি হাজির করতে পারেনি। বিপ্লবী সন্ত্রাসবাদ তাদের কাজকর্ম জানাজানি হওয়ার সমাজে তার প্রভাব পড়ত। ব্যক্তিগত স্তরে বিপ্লবীদের আদর্শ, সাহস, অনুপ্রেরণার বিষয়গুলি হলো সবাই সেই পথকে সমানভাবে সমর্থন করেনি। এই হচ্ছে তোমার টোটালি পূর্ণাঙ্গ একটা প্রশ্ন এবং তার সমাধান। পরিশেষে তোমাদের বলবো, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।